হিয়া নাম্বারটা নিয়ে আবারও যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। বিহানে অগোচরে হাসি পড়ল তার মুখে। নূর তার রুমে বসে খেলনা দিয়ে খেলছিল। আদিল অফিসে এই সময়। তখনই ঝুমুর এসে বসলো নূরের পাশে। প্রথমে তার সাথে খেলার চলে একটু ভালো করে খাতির জমালো। তারপর কোথায় কোথায় বলল ঝুমুর, আচ্ছা আপু, তোমার হিরোটা তো সত্যি একদম নায়কের মতো, তাই না? নূর তখন হাসি মুখে বলল, হ্যাঁ তা তো ঠিকই, আমার হিরো একদম নায়কের মতো। ঝুমুর তখন বলল, তাহলে তো তোমাকেও নায়িকা হতে হবে আপু, না হলে যে হিরোর সাথে তোমাকেও মানাবে না, আর হিরো তোমাকে তখন আর পছন্দ করবে না, ভালোবাসবে না। নূরের মুখে আঁধার ছেয়ে গেল তখন। বেশ চিন্তিত হয়ে নূর বলল, তাই হিরো আমাকে পছন্দ করবে না তখন? ঝুমুর তখন বলল, হুম, একদমই না, পছন্দই করবে না। নূরের মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। ঠোঁট উল্টে সে বলল, না না, হিরো পছন্দ না করলে নূরে অনেক কান্না পাবে, হিরোকে অপছন্দ করতে দেবই না আমি। ঝুমুর তখন বলল, তাহলে চিন্তা করো না আপু, আমি আছি না, আমি তোমাকে শেখাবো কিভাবে হিরোর পছন্দ হতে পারো। নূর তখন খুশি হয়ে বলল, সত্যি তুই আমায় সাহায্য করবি ঝুমুর? ঝুমুর তখন বলল, হ্যাঁ করবো তো, তুমি আমার বোন না, তোমাকে সাহায্য করব না তো কাকে করব? তবে একটা শর্ত আছে, আমি যে তোমাকে এইসব শিখিয়ে দিচ্ছি, তুমি কিন্তু এসব কাউকে বলবে না, তাহলে কিন্তু সাহায্য কাজ করবে না। নূর তখনই বলল মাথা নাড়িয়ে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। নূরকে রাজি করাতে পেরে শয়তানি হাসির রেখা ফুটল ঝুমুরের ঠোঁটে। অতঃপর সে বলল, শোনো, হিরোর সাথে মানানসই হতে হলে তোমাকেও নায়িকার মতো হতে হবে। তারপর ঝুমুর নূরকে শিখিয়ে দিল তাকে কিভাবে কি করতে হবে। অবুঝ নূর তা খুব ভালো করেই মেনে নিল। রাতের বেলা আদিল, আবির, বিহান তিনজনের লিভিং রুমের সোফায় বসে কথা বলছে। মূলত বিহান হিয়ার সাথে হওয়া প্রতিটা কথা ওদেরকে জানাচ্ছে, আর তা শুনে ওদের ভালো লাগলো। আবির মজা ছেলে তো বলল, যা মামা, শেষমেশ এই রাম ছাগলের কপালে মাইয়া জুটেই গেল। আর এক আমি ধূপধাপ খালি সিঙ্গেল হয়ে যাচ্ছি। মিঙ্গেল স্ট্যাটাস বেশিক্ষণ টিকেই না, পুরোটাই চায়না প্রোডাক্ট মার্কার জীবন হয়ে গেছে আমার। এই জীবন রেখে লাভ কি বল? এই মনটাই চায় বিরিয়ানি খেয়ে জীবনটা দিয়ে দেই। বিহান তখন ভ্রুকুচকে বলল, বিরিয়ানি খাইয়া কেমনে জীবন যাইব হালা? প্রত্যুত্তরে আবির বলল, আরে বিরিয়ানি খাওয়ার পর আমি জুস খাবো না। বিহান তখন বলল, তো জুস খাইয়া মরবি? আবির তখন বলল, আরে না, তারপর তো আমি দই খামু। বিহান তখন আবার ভ্রুকুচকে বলল, তো হালা মরবিটা তাহলে কখন? বিহানের কথা উত্তরে আবির বলল, এই যে এত কিছু খাচ্ছি, এগুলো পচাতে হবে তো, এত জলদি মরলে খাবারগুলো আটকে থাকবে না? এদের দুজনে এসব আজগুবি কথায় আদিল বরাবরের মতোই হালকা হাসলো। হঠাৎ ওদের কথার মাঝেই এক অনাকাঙ্ক্ষিত কিছু ঘটল, যার জন্য কেউ প্রস্তুত ছিল না ওরা। ওদের কথার মাঝেই ওখানে নূর এসে উপস্থিত হলো। তবে নূরকে দেখে আদিলের মাথা ঘুরে উঠল, কারণ নূর এই মুহূর্তে ভীষণ অশালীন ধরনের পোশাক পরে আছে। হাতাকাটা গেঞ্জি যার দীর্ঘ এতটাই কম যে পেটের অংশ পুরোটাই দৃশ্যমান, আর তার সাথে শর্ট জিন্স যা হাঁটুর উপরে পর্যন্ত উঠে আছে। আর নূরে এরকম অশালীন পোশাক দেখে আদিলের মাথায় তড়িৎ গতিতে আগুন ধরে গেল। অন্য পুরুষের সামনে তার বউ এমন খোলামেলা পোশাকে এসেছে তা ভাবতেই শরীরে প্রতিটা ইন্দ্রিয় বিস্ফোরিত হয়ে উঠছে তার। রাগে হিতাহিত বোধ শক্তি হ্রাস পাচ্ছে তার। আদিল ঝট করে উঠে দাঁড়িয়ে নূরে বাহু ধরে নিয়ে যেতে যেতে চল শক্ত করে দাঁতে দাঁত মিশে বলল আদিল, নূর, এসব কি পড়েছো তুমি? চলো এখান থেকে। কথাটা বলেই আদিল নূরকে ওখান থেকে দ্রুত সরিয়ে নিয়ে যেতে চাইল, কিন্তু নূর তো যাবে না। আদিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ফেলল। এদিকে নূরের এরকম আবদার দেখে আবির আর বিহানও চরম অস্বস্তিতে পড়ে গেল। না পারছে এখানে থাকতে, আর না পারছে এখান থেকে উঠে যেতে। শুধু চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে আছে তারা। তাছাড়া বাসায় মেল সার্ভেন্টরাও কাজ করছিল। তারা নূরকে ওভাবে দেখে আদিলের ভয়ে চোখ নামিয়ে দ্রুত সরে গেল সেখান থেকে। আদিল নূরকে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু নূর কিছুতেই যাচ্ছে না ওখান থেকে। উল্টো সে আরো বেশি অযাচিত কিছু করে বসলো। নূর মিউজিক প্লেয়ারে একটা আইটেম সং চালু করে সেই গানের তালে নাচতে লাগলো সবার সামনে। একে তো এমন পোশাক পরেছে, তার উপর এরকম অশালীন গানে এভাবে নাচতে দেখে আদিলের রাগ হলো। তীব্র রাগ, যে তীব্র রাগে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না আদিল।
আদিলের সব সহ্য করতে পারে, কিন্তু এভাবে অন্য পুরুষের সামনে নিজের স্ত্রীর অযাচিত কাজ সহ্য করতে পারছে না। এতটাই রাগ হচ্ছে যে সে ভুলে গেছে নূরের মানসিক অবস্থার কথা। বারবার আদিল চেষ্টা করছে নূরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নূর কিছুতেই যাচ্ছে না, উল্টো এসব করে যাচ্ছে। শেষমেশ রাগে অগ্নিশর্মা হয়ে আদিল নূরের গালে ঠাস করে চড় বসিয়ে দিল। আদিলের কাণ্ডে তৎক্ষণাৎ গালে হাত দিয়ে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে গেল নূর। চোখে জমল নোনা জল। সে তো হিরোর কাছে পছন্দসই হওয়ার জন্য এসব করেছে, যা ঝুমুর শিখিয়ে দিয়েছিল। তাহলে হিরো ওকে মারল কেন? তাহলে কি হিরো ওকে পছন্দ হয়নি? এসব মনে করেই চোখের জলে টইটুম্বুর হয়ে গেল নূরের। আদিল উচ্চস্বরে ডাকলো জমিলাকে। আদিলের ডাকে দৌড়ে এলো জমিলা। আদিল তাকে বলল নূরকে নিয়ে গিয়ে ওর পোশাক ঠিক করে দিতে। জমিলাও নিয়ে গেল নূরকে। আদিল এখনো কাঁপছে রাগে। রাগ সামলাতে না পেরেই আদিল পাশে ফুলদানিটা তুলে সজোরে আছাড় মেরে দিল, আর সামনে টি টেবিলটাতে লাথি মেরে দিল। আবির বিহান তৎক্ষণাৎ এগিয়ে এসে ধরল তাকে। বিহান তো বলল, আদি শান্ত হ। তুই তো জানোস ভাবির মানসিক অবস্থা কেমন, সে কি ভালো মন্দ বোঝে? আবিরও তখন সায় দিয়ে বলল, হ্যাঁ আদি, না হয় অবুঝের মতো ভাবি এসব করেছে, তাই বলে মারবি তুই? তখনই হুঁশ এলো আদিলে। সে কিভাবে ভুলে গেল তার অ্যাঞ্জেলটা স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন না? রাগের মাথায় চেয়ে তার মাসুম পইটার গায়ে কিভাবে হাত তুলতে পারল? নিজের এই হাতটাকে ভয়াবহ শাস্তি দিতে মন চাইছে আদিলের। আদিল তৎক্ষণাৎ নিচে পড়ে থাকা ভাঙা ফুলদানি কাঁচের টুকরো হাতে তুলে সজোরে চেপে ধরল হাতের মাঝে। তৎক্ষণাৎ কাঁচ বিঁধে রক্তে ভিজে গেল আদিলের হাতটা। তা দেখে বিহান আবির ঘাবড়ে গিয়ে আদিলের হাত খোলার চেষ্টা করলো, কিন্তু আদিল যে খুলছে না। সে আজ এই অপরাধী হাতটাকে ভয়াবহ শাস্তি দেবে। আবির বিহান অনেক চেষ্টা করেও পারছে না আদিলের সাথে। শেষে বিহান বলল, আদি কি করছিস তুই? ছাড় সব, ভাবিরে গিয়ে আগে দেখ। আদিল এবার ছাড়ে কাঁচের টুকরোটা। নূর, হ্যাঁ ওর অ্যাঞ্জেল, ওর অ্যাঞ্জেলটাকে আবারও কষ্ট দিয়ে ফেললো ও। আমার যেতে হবে অ্যাঞ্জেলের কাছে। ভাবতেই আদিল পাগলের মতো ছুটতে লাগলো নূরের কাছে যাওয়ার জন্য। আদিল যেতেই আবির সন্দিহান মুখ করে বলল, একটা জিনিস কিন্তু আমাকে খুব ভাবাচ্ছে। ভাবি কিন্তু এসব আগে কখনো করেনি, তাহলে হঠাৎ এমন সব কাণ্ড কেন করছে? আবিরের কথায় বিহানেরও বিষয়টা কেমন খটকা লাগে। আসলেই তো, হঠাৎ এমন করার কারণ কি? অপরদিকে দূর থেকে এসব দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে ঝুমুর। সে যা চেয়েছিল তেমনটাই হচ্ছে। একদিন এভাবে আদিলের জীবন থেকে ছুঁড়ে ফেলে মারবে ওই নূরকে। আদিল পাগলের মতো ছুটে এলো রুমে। এসে দেখলো তার প্রাণ পাখিটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জমিলাকে ধরে। জমিলা তার ড্রেস চেঞ্জ করেও দিয়েছে এর মধ্যে। আদিল নূরের কাছে এগিয়ে যেতে নিলেই নূর তাকে দেখে ভয়ে জমিলার পেছনে লুকিয়ে পড়ল। নূর আদিলকে ভয় পাচ্ছে, এটা দেখে আদিল বুকের ভেতর যেন মুচড়ে উঠল। তার অ্যাঞ্জেলটা তাকে আবারও ভয় পাচ্ছে, আবারও দূরে সরে যাচ্ছে তার কাছ থেকে। নিজেকে এখন খুন করে ফেলতে ইচ্ছে করছে আদিলের। আদিল জমিলাকে চোখে ইশারায় চলে যেতে বলল। জমিলাও যেতে চাইলে নূর তার আঁচল টেনে ধরল। জমিলা কোনো রকমে আঁচল ছাড়িয়ে নূরকে রেখে চলে গেল সেখান থেকে। জমিলা চলে যেতেই আদিল করুণ অপরাধী চোখে তাকিয়ে নূরের কাছে যেতে নিলেই নূর ভয়ে পিছিয়ে গিয়ে দু হাত মুখের সামনে আড়াআড়ি ভাবে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, মেরো না আমাকে, মেরো না দয়া করে, আমি আর করব না, আর করব না। নূরের এই অবস্থা দেখে আদিলের হৃৎপিণ্ড যেন পিষে যাচ্ছে। যাকে সে জানের চেয়েও বেশি ভালোবাসে, আর সেই জানটাই আজ ওর কাছে এমন করুণ আবেদন করছে। এই প্রহার যে কিভাবে সইবে? আদিল কিছু একটা ভেবে নিজের প্যান্টের বেল খুলে ফেলল। তারপর গায়ের টি শার্টটাও একটানে খুলে ফেলল। তারপর বেলটা নূরের হাতে ধরিয়ে দিয়ে নিজে নূরের দিকে পিঠ করে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল আদিল। তারপর বলল নূরকে, নাও, আমি তোমাকে মেরেছি না, এখন তুমিও আমাকে যত খুশি মারো, যত ইচ্ছা আমাকে বেল দিয়ে মারতে পারো, শাস্তি দাও আমাকে, আমি কিছুই বলবো না। আদিলের কথাতে নূর কতক্ষণ অবৈ দৃষ্টিতে তাকিয়ে রইল আদিলের দিকে। একবার বেল্ট, আরেকবার আদিলকে দেখছে। কি করবে বুঝে উঠতে পারছে না নূর। কতক্ষণ তাকিয়ে থাকার পর সে বেলটা তুলে বাড়ি মারার জন্য হাত তুলল। হাত তুলতেই হঠাৎ কিছু একটা চোখে পড়তেই ঠাস করে বেলটা ফেলে দিল নূর। তারপর দ্রুত গিয়ে আদিলের সামনে বসে আতঙ্কিত হয়ে আদিলের হাতটা টেনে ধরে সামনে মেলে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, নূর, তোমার তোমার হাত কেটে গেছে হিরো, কত রক্ত বের হচ্ছে।
নূর হঠাৎ কেমন উদ্বেগ হয়ে উঠল আদিলের জন্য, কিন্তু অবুঝ নূর আদিলের হাতে রক্ত থামাতে সক্ষম হতে পারছে না। হঠাৎ কিছু একটা ভেবে গায়ে ওড়না ছেড়ে আদিলের হাতে কোনো রকমে পেঁচিয়ে দিয়ে বলল, নাও, এখন ঠিক হয়ে যাবে। টিভিতে নায়িকারা এভাবেই নায়কের হাত বেঁধে দেয় আর নায়ক ঠিক হয়ে যায়। তুমি এখন ঠিক হয়ে যাবে। তীব্র মায়াময় চোখে তাকালো আদিল। পরপরই নূরকে দুহাতে খুব শক্ত করে ধরে মিশিয়ে নিল বুকের মাঝে। অপরাধী সুরে বলল আদিল, তোর হিরো অনেক পচা অ্যাঞ্জেল। তোর এই মাসুম নিঃস্বার্থ ভালোবাসার যোগ্য না সে। বারবার তোকে কষ্ট দিয়ে ফেললি, খেয়াল রাখতে পারছি না আমি তোর। আমাকে যত পারিস শাস্তি দে, শুধু দূরে সরিয়ে দিস না। তোকে ছাড়া নিঃস্ব হয়ে যাবো যে আমি। দরজায় বাইরে থেকে এসব কিছু দেখে রাগে মাথা ফেটে যাচ্ছে ঝুমুরের। কিসের তৈরি এই লোক? এত কিছু পরেও এই পাগলির জন্য পাগল হয়ে যাচ্ছে। তবে আমিও দেখব কত সহ্য করতে পারে সে। ধৈর্যের বাঁধ আমি ভেঙেই ছাড়বো। আদিল আজ অফিসে যায়নি। আজ সে নূরের সাথে পুরোটা সময় কাটাবে বলে মনস্তাপ করেছে। গত কয়েকদিনের ঘটনায় আদিলের মনে হচ্ছে সে নূরের ঠিকমতো খেয়াল রাখতে পারছে না। তাই হয়তো নূর এমন উল্টাপাল্টা আচরণ করছে। এটা ভেবেই আদিল আরো বেশি করে নূরের খেয়াল রাখতে চায়, যাতে নূরের সব কিছু সে বুঝতে পারে। তার অ্যাঞ্জেলটাকে যে কোনো রকম আর কষ্ট পেতে দেবে না সে। নূরের মন প্রফুল্ল করতে পুল সাইডে ছোট পার্টি আয়োজনও করেছে আদিল। বাইরে কেউ না, শুধুমাত্র নিজেরাই করবে। পার্টির কথা শুনতেই আবির সকাল সকালই চলে এসেছে। তাকে এত সকাল সকাল দেখে বিহান তো ব্যঙ্গাত্মক সুরে বলল, কে রে হালা, সকাল সকাল কি কুত্তা দৌড়ানি দিচ্ছে নাকি? আবির তো তখন পুলের পাশে রাখা ছাতা বিশিষ্ট চেয়ারে বসতে বসতে বলল, আর বলিস না ইয়ার, মানুষের মাঝে আজকাল মানবতাই নাই। সারা রাত ভোর এত নিঃস্বার্থ সেবা করলাম মেয়েটাকে, নিজের কথা আমি একবারও ভাবলাম না। এত খাটুনি করে তার সেবা করলাম, অথচ দেখ কি অকৃতজ্ঞ, সকাল সকাল তাড়িয়ে দিল আমাকে। এটা কি সেবার প্রতিদান তুই বল? আমি না হয় শুধু একটু ওর নামটাই ভুলে গেছি। সকালে ঘুমের ঘোরে না হয় অন্য নাম বলে ফেলেছি, তাই বলে এভাবে নির্দয়ের মতো তাড়িয়ে দেবে? তাও আবার খালি গায়ে, পরনে শুধু শর্ট ছিল। এই অবস্থাতেই তাড়িয়ে দিল জানিস। শেষে দারোয়ানের কাছ থেকে জামা কাপড় ধার নিয়ে পড়তে হয়েছে। বল, এইটা কোনো কথা? আবিরের কথায় হাসতে লাগলো বিহান। তারপর বলল, একদম একেবারে ঠিক কাজ হয়েছে। তোর লোকে এমনিতেই এখন হওয়া উচিত। বাই দা ওয়ে, তুই ভুলে কার নাম লইছিলি? আহানার? আবির কটমট করে রাগ দেখিয়ে বলল, শাট আপ ইয়ার। আহানাকে কখনো আমি ওইসব সময়ে মনে করি না। তবে যখনই হুট করে মনে উদয় হয় ওর কথা, তখন শুধু গিয়ে একবার দেখে আসি আর ওকে ইচ্ছে মতো জ্বালিয়ে আসি। ব্যাস এতটুকুই, এর বেশি না ওর প্রতি আমার চাহিদা আর না প্রয়োজন। বিহান তখন বলল, তো কতদিন এমনি চলবি? আহনা যদি অন্য কারোর লগে শাদি কইরা ফেলায় তখন কি করবি? আমি তখন হালকা হেসে বলল, কি আর করব, একটা প্রেসার কুকার গিফট করে দেব। জানি ওর জন্য অনেক বড় গিফট হয়ে যাবে। এত বড় গিফট ও 14 গোষ্ঠী মিলেও হয়তো দিতে পারবে না। আর আমার কাছ থেকে এত বড় গিফট পেয়ে বিস্ময়ে অজ্ঞানী বনে যেতে পারে। এখন আমি এমনটাই এক মহান মানুষ, কি আর করার বল? বলে অদ্ভুত ভঙ্গিতে হাসতে লাগলো আবির। বিহান তখন অসহায় ভঙ্গিতে মাথা দুদিকে নাড়ালো। এই পাগলটার সুবুদ্ধি হবে কবে কে জানে। অনেক দেরি না করে ফেলে। ওদের কথাবার্তার মাঝে আদিল নূর চলে এলো। নূরকে অবশ্য আদিল পাঁজা কোলে করে নিয়ে এসেছে। নূর আবিরের দিকে হাসি মুখে তাকিয়ে হাত নাড়ল। আবির তখন বলল, আসেন আসেন ভাবি, এই পার্টির প্রধান অতিথিই তো আপনি। নূর খুশি মনে হাসলো। পুলের পাশে মিউজিক সিস্টেম লাগানো হয়েছে। আবির তাতে গান ছেড়ে দিয়ে উড়াধুরা এলোপাতারি নাচতে লাগলো। সাথে বিহানও যোগ দিল। নূর এসব দেখে হেসে কুটি কুটি হচ্ছে। আর আদিল তো নূরের খুশিতে মন জুড়াচ্ছে। কিছুক্ষণ পর সবাই সুইমিং পুলে নামলো। সেখানে ইচ্ছে মতো মস্তি করতে লাগলো সবাই। নূর সাঁতার জানে না, তাই আদিল তার জন্য একটা পাম্প দেওয়ার সুইমিং বেডের ব্যবস্থা করেছে, যেটা মূলত পানির উপর ভাসছে আর তার উপর বসে আছে নূর। আদিল পুলের মাঝে দাঁড়িয়ে নূরের বেডটা ধরে পানির উপর এদিকে ওদিকে ভাসাচ্ছে, যাতে নূর ভীষণ খুশি। হাতে তালি বাজিয়ে বাচ্চাদের মতো প্রফুল্ল চিত্তে হাসছে সে। আর দুষ্টুমি করে আদিলের দিকে পানিও ছুঁড়ে মারছে। অনেক আনন্দ হচ্ছে তার। তাদের এসব আনন্দ উল্লাস দেখে একজন জ্বলে পুড়ে ছারকার হচ্ছে। আর সেটা আর কেউ নয়, ঝুমুর। ছাদের উপর দাঁড়িয়ে নিচের সব কিছু দেখছে সে।
তারা পার্টি করছে, অথচ ঝুমুরকে একবারও জানালো না। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। এত কিছুর পরেও এত আনন্দ কিভাবে করছে এই লোক? না, এভাবে আর চলবে না। আমাকে এবার অন্য পন্থা অবলম্বন করতে হবে। বড় কিছু করতে হবে যাতে পাগলি সারা জীবনের জন্য দূরে সরে যায় আদিলের কাছ থেকে। আর আদিল যাতে চাইলেও আর ফিরে আনতে না পারে, এমন কিছু করতে হবে তাকে। মনে মনে নিজের প্ল্যান সাজাতে বসলো ঝুমুর। পরের দিন আদিল অফিস যেতেই ঝুমুর সুযোগ বুঝে নূরের রুমে এসে ওর পাশে বসলো। মুখে মিথ্যে আতঙ্কের ছাপ এনে বলল ঝুমুর, জানো আপু, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। নূর তো কিছু বুঝতে না পেরে বলল ঝুমুরকে, কেন? আমার আবার কি হয়েছে? তখন ঝুমুর বলল, কেন? দেখলে না কিভাবে তোমাকে সেদিন চড় মারলো আদিল? আমার তো খুব খারাপ লাগলো দেখে। আসলে যে তোমাকে পছন্দ করে না সে, তাই তো ওভাবে মারলো। নূর ভাবনাগ্রস্ত মুখ করে তখন বলল, কিন্তু হিরো তো মাপ চেয়েছে, বলেছে আর করবে না আমর। তখনই ঝুমুর বলল, আরে ধুর, ওসব তো উপরে উপরে বলেছে, আসলে মনে মনে সে তোমাকে একদমই পছন্দ করে না। নূর তখন মলিন মুখে বলল,